আমি ভালো আছি, অনেক গরম পড়ছে। আপনার জন্য আমি জুস অর্ডার করছি, আসবে। আচ্ছা ঠিক আছে, জুস। আফরিন নিজেকে আসলে কি বলে পরিচয় দিতে পছন্দ করে? আমি আসলে জানি না, আমার মন যেখানে যেদিন টানে আমি সেদিন। আজকে ঘুম থেকে উঠে হয়তো আমি মিউজিশিয়ান। আসলে আপনি কি নেকা নাকি এটা আপনার রিয়েল ক্যারেক্টার? আমি একটু নেকাই, আমার সাথে কয়েকদিন সময় কাটাইলে বুঝবেন এটা আরো বাড়ে। আমি কিন্তু একটু অটিস্টিক। হ্যালো গাইস, আমি মডার্ন ওটাকু অ্যাজ নোন অ্যাজ আফরিন। আর আমি হচ্ছে একটা মিউজিশিয়ান, ডিজে, সামটাইমস অ্যাক্টর। আর আজকে আমি সময় টিভিতে আছি মিস্টার তানভীর ভাইয়ের সাথে। এখন আপনি আমাকে বলেন আমাদের কি গল্প করার কথা? না, আমাদের আজকে অনেক গল্প হবে। ও, তার আগে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন? ওয়েলকাম টু ইউ টু। আমি ভালো আছি, অনেক গরম পড়ছে। অনেক গরম পড়ছে। হ্যাঁ। আপনার জন্য আমি জুস অর্ডার করছি, তাই আসবে নাকি? কিছুক্ষণের মধ্যে কিরকম জুসটা চলে জুস? আসলে দেখবেন আচ্ছা, কিরকম ঠিক জুস। আছে, ঠিক আছে। জুস। হ্যাঁ। ঈদ কেমন গিয়েছে? ভালোই, আমি আমার ফ্যামিলির সাথে কাটাইলাম, ঢাকাতেই কাটাইছি। বন্ধু বান্ধবের সাথে দেখা টেকা করলাম, অনেক লম্বা একটা ঘুম দিলাম। ঈদের দিন ঈদের দিন তো ঘুমটাই সবচেয়ে আরামের, খাওয়া দাওয়া করে একটা ঘুম দেওয়া দুপুরবেলা। বেশি ঠিক আছে। ঘুমানোই হয়েছে আমার ঈদের দিন। ঈদের দিন ঘুমানো হয়েছে। আচ্ছা, সব গল্প শুনবো, আমি একটু আমার আসল ইন্ট্রোটা দিয়ে আসি। ও আচ্ছা, হ্যাঁ, আপনি প্লিজ টেক ইট অ্যাওয়ে মিস্টার তানভীর ভাই। ওকে ওকে, দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে, স্বাগত জানাচ্ছি আজকে বিনোদন আড্ডায়। সঙ্গে আছি আমি তানভীর হাসান এবং দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন, আমি যদি তাকে সিঙ্গার বলি, তাকে কন্টেন্ট ক্রিয়েটার বলি, তিনি অভিনয় করেন, তিনি ডিজে, তিনি বলছিলেন আফরিন। তার সঙ্গে আড্ডা দেবো। একটু আগে আমাকে বলছিলেন এই আফরিন নাম নিয়ে মনে হয় কিছু একটা গল্প আছে নাকি? ফানি জিনিস হচ্ছে হলো কি, আফরিন যে গানটা আসল, যেটা কোক স্টুডিওজের আগে যে করা হয়েছে, ওই গানটা থেকে আমার নামটা রাখা হয়েছে। সিরিয়াসলি? আফরিন, হ্যাঁ, আমার মামা আমার নাম আফরিন রাখছিল। সো এটাই আর কি বিষয়টা। একটু ফানি যে দুনিয়াটা কিভাবে ঘুরে আসে। আবার সবাইকে যখন আমি বলি, সবাই মনে করে যে এটা কোক স্টুডিওতে প্রথমে হয়েছে, বাট এটা অনেক আগের একটা গান। তারপর এটা রিমিশন করা হয়েছে। সো আমার নামটা ওখান থেকে রাখা হয়েছে আর আচ্ছা। কি। আমার মামার খুব প্রিয় একটা গান ছিল আফরিন। আচ্ছা, এই গানটা পারেন নাকি আপনি? আমি এখন ওই অবস্থায় নাই। গান গাওয়ার অবস্থায় নাকি? কিন্তু আজকে কিন্তু আপনাকে গান গাইতে হবে। এটা হইতেই পারে না প্লিজ। আমার গান গাইতে গাইতে হয়রান হয়ে যাইতেছি। আজকে আমরা গল্পই করি। গল্প করবো, একটু শোনাতে হবে মাঝখান দিয়ে। কিন্তু আচ্ছা। আমি শুরুতে আমি বলছিলাম না যে আপনাকে আমরা কোকি স্টুডিওতে দেখেছি যে আপনি লং ডিস্টেন্স লাভটা গান জি। গেয়েছেন, এছাড়া আরো অনেক গান জি। গেয়েছেন। আপনি নুহাসের নাটকে অভিনয় করেছেন। হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার। আপনার একটা ক্লিপ মাঝে খুব ভাইরাল হয়েছিল তাহসিনের সঙ্গে। আচ্ছা। তো এখন আমি যদি বলি যে আফরিন নিজেকে আসলে একজন শিল্পী হিসেবে কি বলে পরিচয় দিতে পছন্দ করে? সিঙ্গার, আর্টিস্ট, অভিনেতা নাকি অভিনেত্রী, কি হিসেবে? এই প্রশ্নটা আমিও নিজেকে অনেক জিজ্ঞেস করি। আচ্ছা। আমি আসলে জানি না, জানেন না? আমার মন যেখানে যেদিন টানে আমি সেদিন। আজকে ঘুম থেকে উঠে হয়তো আমি মিউজিশিয়ান, কালকে ঘুম থেকে উঠে হয়তো আমি অ্যাক্টর, মানে যেভাবে দিনটা কুলাই। বাট আমি মেইনলি বলবো আমি একটা মিউজিশিয়ান। গানটাই আমার প্রাইমারি সোর্স অফ হ্যাপিনেস, টু বি অনেস্ট। এটার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাক্টর, ডিজে যা আসে ওটার পরেই আসে, টু বি অনেস্ট। মিউজিক থেকেই শুরু হয় সবকিছু আমার জন্য। মিউজিকে আসলেন কিভাবে? মিউজিকে আসলে ছোটবেলা থেকে আমার বাপ মা দুইজনই অনেক গান শিখতে চাইতো, গান করতে চাইতো, কিন্তু ওদেরকে ছোটবেলা ওই চান্সটা দেওয়া হয় নাই, কারণ ওদের লাইফটা এমন ছিল যে ওদের স্টেবল হইতে হবে। তা আমি যখন হইছি তখন আমি আসলে ছোটবেলা থেকে প্রায় আমার যখন বয়স 3-4 বছর আমি গান গাইতেছি, সারাদিন গান গাইতেছি। তো আমার আব্বু আম্মু মনে করলো যে আমাকে, ওরা চায় যে আমি এটা যেন চর্চা করি। তারপর আমার বাপ একটা যে অ্যান্টিক দোকান টোকান থাকে না, যেখানে পুরানো জিনিসপত্র বিক্রি করে, ওখান থেকে একটা ভাঙা হারমোনিয়াম কিনে ওইটা ঠিক করে। ওই টাইমে আমার বাপের জন্য এটা অনেক টাকা, কারণ আমার বাপ মা দুজন সরকারি চাকরি করে। সো ওদের ইনকামটা অনেক লিমিটেড, রাইট? তো ওরা তখন আরও আসলে আমাদের বাজে অবস্থা, বাট তখনও আমার বাপ চাইছে যে আমি যেন এটা করি, কারণ আমার মধ্যে আছে। তারপরে সে আনছে হারমোনিয়াম, তারপর হারমোনিয়ামটা আমাকে দেওয়ার সাথে সাথেই আমি একটা গান বানাই ফেলছি। মানে আমি তো মাত্র ধরছি জিনিসটা, বাট আমার ভিতরে ওয়াজ লাইক পিচ পারফেক্ট, লাইক গানটা জাস্ট চলে আসছে। তখন আমার বাপ বুঝে নিছে যে আমার এটা করা উচিত, করতে হবে। তারপর থেকে আসলে আমার শুরুটাই হয় ক্লাসিক্যাল মিউজিক দিয়ে। আমার মামার ভিএইচএস টেপ ছিল, তখন আমি দেখছি ভিএইচএস টেপে একটা নির্বাণার একটা লাইভ শো ছিল। ওই শোটাতে দেখি যে কার্ট কোবেন ওর গিটারটা স্টেজে ভাঙতেছে। আচ্ছা। তো এটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমি এটা করব, আমার এটা খুব
দেখে ভালো লাগছে। না আপনিও ভাঙবেন? আমিও ভাঙতে চাই, আচ্ছা, আমিও ঠিক আছে। ভাঙতে চাই, আমিও ভাঙতে চাই। আমার এই রক অ্যান্ড রোলের বিষয়টা আমার খুবই আকর্ষণীয় লাগলো। তারপরে আমি আমার বাপের হাত পায়ে ধইরা একটা গিটার ওই টাইমে অনেস্টলি লাইক আমার মাই প্যারেন্টস দেভ কাম আ ফার লং। এখন ওরা অনেক ওপেন মাইন্ডেড, বাট তখন আর একটু কনজারভেটিভ ছিল। ওরা আসলে গিটার দিয়ে গান টান করবো, শোটো করবো, ওরা অতটা এক্সাইটেড ছিল না, বুঝতেই পারতেছেন সিনটা একটু মানে একটু তো অনেক ওপেন, রাইট? তারপরেও আমার বাপ টাকা টুকা জমায় আমাকে একটা গিটার কিনে দিচ্ছে। তারপর আমি গিটার দিয়ে গান গাওয়া শুরু করলাম নিজের থেকে। তখন আমি আসলে তেমন কিছু একটা মনে করি নাই, কিন্তু তারপর আমি মোহন শরীফের একটা গান যন্ত্রণা, ওটা আমি কভার করছিলাম আর ওটা অনেক ভাইরাল হয়ে গেছে। হঠাৎ করে বুঝলাম না আমি কি হয়েছে আসলে। তারপর ওটা ভাইরাল হওয়ার পরে আমাকে জেফার পার্সোনালি রিচ আউট করছিল। তারপরে রিচ আউট করার পরে আমি নদরায়ের প্রিমিয়ারে গেছিলাম, ওটা নদরায়ের জন্য গানটা করা হয়েছিল। ওইটার পরে আসতে আমার ওই টাইমটা আই থিঙ্ক আমার ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ঢুকা হয়, উইচ ওয়াজ অ্যারাউন্ড আই থিঙ্ক 2019 এইরকম টাইমে আই থিঙ্ক হয়েছিল জিনিসটা। তারপর আস্তে আস্তে আমার পুরাপুরি লাইক আমার মনে হইলো ওইটা হওয়ার পরে যে মেবি আমার একটা ব্যাপার আসছে, এটা যেহেতু হয়েছে আমার হয়তো এটা সিরিয়াসলি করা উচিত। কারণ আগে আমি করতাম, আমার খুব ভালো লাগতো, বাট আমি কখনো মনে করি নাই যে আমি এই পর্যন্ত আসতে পারবো আসলে। বাট ওইটা যখন হয়েছে আমি ফুল ফ্লেজেড একদম আচ্ছা আমি এখন এটাই করবো, তারপর করা শুরু করলাম। এই আর কি করতে করতে হয়ে গেছে, করতে হয়ে গেল। আসলে মন দিয়ে যদি কিছু একটা করেন কোনো মানে কেউ ঠেকাইতে পারবে না, আমি যা বুঝতে পারলাম। ঠিক এই যে এত নিয়ে গান নিয়ে কথা বলতেছি, জুস চলে আসছে। ওরে বাপরে বাপ, এটা কি? হায় হায়। এখন ব্যাপারটা কি হলো জানেন, জুস চলে আসছে, আড্ডাও হচ্ছিল, একটা জিনিস মিসিং মনে হচ্ছে কি জানেন? এই যে আপনি গান নিয়ে কথা বলছেন, একটু দুই লাইন গান না শুনলে কি হয়, মানে যে কোনো একটা গান আমি যদি শুনি হালকা করে। ওয়েল আমি আমার গান ভুল সময় গাইতে পারি, হ্যাঁ, যেটা আসলে আমার প্রথম মানে হিট সং। আই থিঙ্ক এটা হিট কেমনে হয়েছে আমি এটাও জানি না আসলে, বাট হয়ে গেছে। তুই ছিলি ভূশহরে, তুই ছিলি ঠিক জায়গায় ভূশহরে, তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে। গান গেয়েছেন, গান কিভাবে ভাইরাল হয়েছে জানেন না? মানে আসলে আমি যখন এই গানটা লিখছি, আমি আসলে মনে করতাম যে আমি বাংলা গান লিখতে পারি না। আমার মধ্যে মানে বাংলা অনেক সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, আর আমি যেহেতু ছোটোবেলা থেকে বাংলা গান গাচ্ছি, শিখতেছি, আমি জানি যে বাংলা ওয়ার্ডসে মানে বাংলা শব্দে কত ভার আছে। আর আমার মনে হয়তো যে আমি যে কখনোভাবে হয়তো প্রকাশ করতে পারবো না জিনিসটা বাংলাতে। তো আমি গানটা যে সেমনি লিখছি, লেখার পরে আমি আমার ইনস্টাগ্রামে যে সেমনি দিচ্ছিলাম, তেমন কোনো একটা চিন্তা ভাবনা ছিল না আসলে। নুহা সুমাইনের একটা নাটকে অভিনয় করেছেন, তো এই অভিনয় এক্সপিরিয়েন্সটা জানতে চাই, কেমন লেগেছে অভিনয় করতে? এটা অনেক ক্রেজি। আমি অনেক চাইতেছিলাম যে আমি অ্যাক্টিং করব, আমার মনে হচ্ছিল যে আমি জিনিসটা পারবো, আর আমি অনেক চাইতেছিলাম যে আমি নুহার সাথে কাজ করব। কিন্তু আমি ওনারে কিছু বলি নাই, আমি ওনারে চিন্তামো না, আমি কিছু আমার মাথায় এটা আছে যেটা হবে আমি চাই, মনে ইচ্ছা। তারপরে আচ্ছা ভালো কথা, তারপরে উনি আমাকে সোশ্যাল মিডিয়াতে পাইছে, অ্যান্ড উনি আমাকে পার্সোনালি রিচ আউট করছিল যে উনি একটা নাটক করতেছে, ওইটার জন্য অডিশন দিতে। এখন আমি আসলে তেমন কিছু একটা মনে করি নাই, কারণ আমি মনে করছি আমার হবে না আমার দ্বারা। বাট উনি যেহেতু আমাকে রিচ আউট করছে পার্সোনালি, আই ওয়াজ লাইক এটা কি একটা সাইন নাকি, হচ্ছেটা কি? আচ্ছা, তারপরে আমি অনেক রকমের হানতান মানতান করে আমি আসলে একটু ফ্লেকিও হয়েছি, এটা ঠিক হয় নাই। যেখানে আমি আসলে এত ভয় পাইতেছিলাম যে হবে না, আমি আবার ঠিক মতন যাইতেছিও না। চিন্তা করো না আপনি, আমি এটা চাইছি, আমাকে বলছে, আর আমি প্যারা খাইতেছি। মানুষ কীরকম পাগল হইতে পারে আসলে আমাকে দেখলেই বোঝা যায়। তারপর আমি অডিশনে যাওয়ার পর এমন অডিশন দিছি
আমিও বুঝছি আমিও বুঝছি আমার এটা হবে, আমার মনে হয়েছে সবাই বুঝছে। তারপর কল ব্যাক আসলো আমার, তারপর আমরা প্রেমের নাটক শ্যুট করলাম। তারপরে বিশ্বাস করবেন এত মজার একটা শ্যুট আমি জীবনেও চিন্তা করি নাই, কারণ আমি আগে টিভিসি শ্যুট টুট করছি অ্যান্ড অনেক হেক্টিক হয়। আমরা এখানে পুরো একটা মুভি বানাইছি, সেখানে নুহাসের লাইক কাজের ধরন, ও যেভাবে মানে লিড করতেছে আর আমরা যেভাবে কাজ করতেছি, পুরা জিনিসটা একটা মজা হয়েছে। মানে আমরা সবাই সবার সাথে মানে আমার যে কো অ্যাক্টর, ও আমার সাথে যে অ্যাক্টর করছে, অ্যাক্টর ছিল রাহিব, ও তো আমার সিনেমাতে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ওই সিনেমা বানানোর টাইম আমরা আসলেই বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। তারপর আমরা ওভাবে অ্যাক্টিং করে টোরে তারপরে নুহাস আমার ওই গানটা পাইছে আমার প্রোফাইলে। পরে বলে আমি এই গানটা চাই সিনেমাতে, তুমি এই গানটা বানাও, আমি তোমাকে হেল্প করব। আমি বললাম এই গান মানে এটা কিছু হইলো, মানে আমার তো বিশ্বাস হইতেছে না যে, বাট উনি যেহেতু আমাকে লাইক মোটিভেট করছে, পুশ করছে, আসলে উনার কারণে হয়েছে। তারপর আমি গানটা আস্তে আস্তে লাইক বানানো শুরু করি, উনি আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক রকমের, আমরা অনেক রকমের ভার্সনস ছিল। বাট একটা জিনিস আমাকে উনি জাস্ট কনস্ট্যান্টলি বলছে, যেটা এখন পর্যন্ত আমার মানে এটা একটা অ্যাডভাইস যেটা আমি এখন সব কাজেই ফলো করি, আর যেটা খুবই আমার কাজে দিছে। উনি জাস্ট প্রত্যেকবার আমি ওনাকে বলতে, আচ্ছা আপনার ভালো লাগছে, বলতে যে না তোমার ভালো লাগছে নাকি দেখো, এটা তোমার গান, তুমি যেটা চাও ওভাবে তুমি করবা। এখন আই ফিল লাইক অ্যাজ আ ইয়াং আর্টিস্ট ইটস ভেরি ইজি যে আপনি অন্যদের অপিনিয়নে অনেক লস্ট হয়ে যাবেন। মানে অন্য একজন বলতেছে এটা হয়নি ওটা হয় না, উৎসাহটা কম দেয় মানুষ। উৎসাহর বিষয় না, বিষয়টা হলো ওরা বলবে ওদের মতন জিনিসটা বানাইতে, কিন্তু আপনার একটা আর্টিস্ট হিসাবে আপনার ইনস্টিংক্টটা ফলো করতে হবে যে না আমি জিনিসটা এভাবে চাই, ইভেন ইফ অন্যরা মনে করতেছে এটা ঠিক না। ইভেনচুয়ালি আমি যখন গানটা শেষ করে বানাইছি, আমি রাশার সাথে কাজ করছি, উনি একটা ইনক্রেডিবল প্রডিউসার, ওনার সাথে আমার যত মোস্ট কাজ করা হয় ওনার সাথেই করা হয়, উনি আমার ভিশনটা বুঝে। আর ওনার সাথে কাজ করতে আমার অনেক ইজি লাগছে, কারণ মনে করেন একটা কেমিস্ট্রিরও ব্যাপার আছে। মনে করেন আপনি সব একটা মিউজিশিয়ান হিসেবে সবার সাথে কাজ করতে পারবেন না, ইজিলি জিনিসটা আসবে না, একটা কানেকশন লাগে, যেটা আপনার মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। এটা একটা ভালোবাসার মতনই জিনিস আসলে, টু বি অনেস্ট। তো ওর সাথে আমার এটা হয়েছে অ্যান্ড তারপর আমি ভুল সময় বানাইলাম। আবার ভুল সময় বানানোর পরে আমার প্রথম প্রপার সিঙ্গল অ্যান্ড বাংলা সং, আর এটা সবাই দেখলাম এটা অনেক রিজন করছে সবার সাথে। লং ডিস্টেন্সে যারা ছিল ওরাও অনেক রেজোনেট করতে পারছে গানটার সাথে, অনেকজন আমাকে মেসেজ করছেন, আমি আসলে খুবই ওভারওয়েলমড হয়েছিলাম। আর তখন অ্যাজ অ্যান আর্টিস্ট আই ফিল লাইক আমার ওই ভ্যালিডেশনটা আসছে যে ও আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস বানাইতে পারছি, আবার এটা মানুষ রিসিভও করছে, কানেক্টও করতে পারছে। সো এটা হয়েছে অ্যান্ড অনেস্টলি ইটস অল থ্যাঙ্কস টু নুহাস, টু বি অনেস্ট। ও যদি আমাকে পুশটা না দিত তাহলে হয়তো আমি আর্টিস্ট হিসাবে আমার জায়গাটাই বুঝতাম না। আচ্ছা ঠিক আছে, লং ডিস্টেন্স লাভের কথা আসবে, চলে আসছে যেহেতু, কিন্তু এর আগে একটা কথা বলি, এই যে আপনি কথা বলছিলেন, অনেকেই বলে যে আপনি একটু ন্যাকা ন্যাকা করে কথা বলেন, আমার সঙ্গে বলছেন, আসলে আপনি কি ন্যাকা নাকি এটা আপনার রিয়েল ক্যারেক্টার? আমি একটু ন্যাকাই, এরকমই হয়ে গেছে বিষয়টা, আমি জানি না কেমনে আপনি ন্যাকা, আমি জানি না, এটা আসলে এমনই মনে হচ্ছে। এতদিনে অ্যাক্টিং হলে তো বুঝাই যেত, কিন্তু আপনি আমার সাথে কয়েকদিন সময় কাটালে বুঝবেন এটা আরো বাড়ে, এই ন্যাকামিটা আরো বাড়ে, আর ওই তখন আরো অসুস্থ হয়ে যাবেন আপনি যে ও মাই গড। মানে আপনি এখন আমার সঙ্গে ভদ্র হিসেবে এভাবে আছেন, ভদ্রলোকের মতো একটু মিশলে আপনি আরো ন্যাকা হয়ে যাবেন, মিশলে আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক আছে না, আমি অসুস্থ হতে চাই না। কি ন্যাকামি করেন এমনিতে আপনি বাসায়? আসলে বাসায় আমি আমার বন্ধুদের সাথে আমার অনেক ন্যাকামি করা হয়, টু বি অনেস্ট। বাসায় আমি আমার রুমে আমি অনেক একলা থাকি আসলে, আমি অনেক এক্সট্রোভার্টেড অ্যাকচুয়ালি। বাইরে ইভেন্টে বা একটা পাবলিক একটা সিচুয়েশনে আমি ওখানে 200টা মানুষের সাথে কথা বলতেছি একলাই, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি আমার বাসায় যখন থাকি আমি আমার রুমে আমার গিটার, আমার ল্যাপটপ, আমার মতন একটা সিচুয়েশন, মানে আমি জাস্ট আমার ওই
বাবলটাতেই থাকতে পছন্দ করি, একলা আমার সাথে নিজের সাথে সময় কাটাইতে বেশি পছন্দ করি। আচ্ছা, এখানে এই প্রশ্নটা আমি করার পিছনে একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ বলেন তো। অনেকে বলে যে যারা একাকিত্বে ভুগে, যাদের মনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, ওরে। তারা হয়তো বাইরে ন্যাকামি করে করে নিজেকে ভালো রাখে বা ভালো রাখার চেষ্টা করে। এখন আপনার সাথে কি তাই আছে কিনা সত্যি বলুন, অনেস্ট অ্যানসার দিবেন। Honest, আমার মনে হয় যে সব আর্টিস্টই আসলে একটু ভিতরে একটু দুঃখেই থাকে সারাক্ষণ, নাহলে গানটা আসলে, আমি যখন খুশি ছিলাম আমার ভিতর থেকে কোনো গান বেরোয় নাই। আচ্ছা, আমি যখন খুশি ছিলাম আমি কিছুই লিখতে পারি নাই আসলে। আমার মনে হয় যে এটা একটা মেবি এটা একটা স্টিরিওটাইপ, আর মেবি এটা সত্যি না। অ্যাটলিস্ট আমার জন্য আমার মনে হয় যে মোস্ট অফ মাই মিউজিক অ্যান্ড মাই আর্ট কামস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট আমি আসলে সারাদিন একটু প্যারাতেই থাকি। আমি শুনছিলাম আপনি নাকি প্রেমে ঠেকে গেছেন একবার। অনেকবার, একবার না অনেকবার খেয়েছেন? আপনি ভুল শুনছেন, আমি প্রেমে ছেকা দিছি, আচ্ছা, আমি খান। খাই না। আচ্ছা, এটা আমার ক্যারেক্টারের সাথে যায় না। বাট হ্যাঁ একবার খাইছিলাম। একবার খাইছিলাম, আর ওই ওই খাওয়াটার পরে আসলে আমি এমন বেকা হইছি, আর রিকভারিটা আমার মনে হয় না হয়েছে, হবে নাকি আমি জানি না, আশা করি হয়ে যাবে। বাট যতদিন না হবে ওটা ভালো, কারণ ততদিন না ভালো গান বের হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে গানের সঙ্গে প্রেমের একটা সম্পর্ক আছে না? প্রেম, অবশ্যই। ভালোবাসা, বিরহের। অবশ্যই আমার মনে হয় যে বেশিরভাগ গান আমার মনে হয় আপনি প্রেমে যখন পড়েন বা প্রেম যখন হয়, ওইটার ফিলিংটা সবচেয়ে বেশি ইন্টেন্স হয়, অ্যাটলিস্ট আমার জন্য। মানে আমার অন্য সব ফিলিংয়ের থেকে প্রেমটা ইন্টেন্স। মানে আমার মনে হয় গ্রিফটা যে একজন চলে যাচ্ছে আপনার লাইফ থেকে। আমি যখন কাউকে পছন্দ করি তখন আমি পুরা মন দিয়ে, মানে আমি পুরা ওই মানুষের সাথে মিশে যাওয়ার মতন একটা অবস্থা হয়ে যায়। আমি ওদেরকে মানুষ হিসাবে অনেক আপন করে ফেলি, সেটা বন্ধু হোক বা প্রেমিক হোক, যাকেই ভালোবাসি আমি আসলে মন থেকে খুব ভালোবাসি। এখন ওই ভালোবাসাটা একটু পাগলামিও হয়, কারণ প্রেম মানে পাগলামি, পাগলামি মানেই ভালোবাসা আমার মনে হয় আসলে। বাট ওই পাগলামিটা থেকে যে ফিলিংগুলো হয়, তখন গান লেখাটা ওই ফিলিংটা থেকে ইজি। আর অলসো লাইক আমার মনে হয় আমি সবসময় হাসি ঠাট্টার মধ্যে থাকি, তো আমি আমার ফিলিং এভাবে এক্সপ্রেস করতে পারি না যখন খারাপ লাগে, তো তখন আমি গান লিখি। তো এটার কারণে আসলে কষ্টে থাকলে ওইটা যখন আমি আর নিতে পারি না, তখন আমি জাস্ট গিটারটা নিয়ে গান গাওয়া শুরু করি, যেন আমার ভিতর থেকে জিনিসটা বাইর হয়। টু বি অনেস্ট, লাইক মানে গান লেখা আর বানানো আমার কাছে অনেক পার্সোনাল একটা বিষয়। মানুষ ওটা শুনবে, ওটা বের হবে, ওটা একটু আর কি দ্বিতীয় জিনিস। মানে ওটা শুনলে ভালো, না শুনলেও আসলে আমার ওভাবে ফিলিং একটা নাই। আমি জাস্ট আমার কথা, আমার ফিলিংগুলো যেন এক্সপ্রেস করতে পারি, এজন্য গানগুলা লেখা হয় আসলে। আচ্ছা, আপনি মানুষে দেখি যে সবসময় রাশিফল নিয়ে খুব, মানে রাশি নিয়ে আর কি খুব চিন্তিত থাকেন, টেনশনে থাকেন, যাকে পান তাকে জিজ্ঞেস করেন আপনার রাশি কি, আমাকে জিজ্ঞেস করেছেন, মানে রাশি নিয়ে আপনি এত মানে কেন, গবেষণা কেন? আমি আসলে প্রায় সময় দেখি যে আপনি সবাইকে জিজ্ঞেস করেন আপনার রাশি কি, আপনার রাশি কি। হ্যাঁ। তাওসানকেও জিজ্ঞেস করেছেন, এটা কন্টিনিউ দেখি। তাছাড়া আমি দুজনই তো একই রাশি, এই জন্য দেখেন না আমরা অনেক সুন্দর, আর আমরা অনেক ফানি, আর আমরা দুজনই গায়ক। এটা একটা ব্যাপার। আমার আসলে রাশির প্রতি একটা মজার একটা ইন্টারেস্ট, আসলে এটা একটা হবি। আর আমার মানুষকে একটু রাশি নিয়ে জাজ করতে মজা লাগে অনেক ক্ষেত্রে। আমি বলবো না এটা আমি ফলো করি, ইন আ সেন্স যে আপনি টরাস দেখে আমি আপনার সাথে কথা বলবো না, এরকম কিছু না। এটা আর কি একটা মজার একটা বিষয়, মানে পার্সোনালিটি অনেক কিছু মিল থাকে রাশির সাথে, তো আমার মানুষের সাথে মিলায় কানেক্ট করতে অনেক মজা লাগে আর কি। তাহলে যে আমার রাশি তো বললাম না, আমি তো 12ই মে, তা আমার কেমন পার্সোনালিটি কি এই যে মানে আপনি একটা দেখি? টরাস, আপনি অনেক জেদি একটা মানুষ, আপনার সুন্দর জিনিস ছাড়া ভালো লাগে না, আচ্ছা। আপনি একটু সুপারফিশিয়াল আছেন, আপনি আপনার বাসায় থাকতেই পছন্দ করেন, আপনার বাসাটা সুন্দর সুন্দর সাজানো, আপনার মতন থাকবে জিনিসটা। আপনি একটু লেজি, কিন্তু আপনার কাজটা আপনি দিনের শেষে ঠিক মতন করবেন। রাগারাগি হয়তো একটু বেশি হয় আপনার মধ্যে, বাট আপনি হয়তো এক্সপ্রেসও করেন না। পিছের দিক দিয়ে এমন একটা আপনি মাইরা দিবেন একদিন ওই মানুষটার, সে পরে গিয়ে বুঝতে পারবে আপনাকে দুঃখ দিছিল, এরকম একটা বিষয় হইতে পারে আর কি। না, আমি তিনটা জিনিস কিন্তু মিল পেয়েছি আমার সঙ্গে। একটা হচ্ছে জেদি, একটা হচ্ছে অলস, একটা যে বললেন যে হ্যাঁ, যে পিছন দিক দিয়ে পিছন মাঝে দিক মধ্যে দিয়ে, যে হ্যাঁ। বাস দেওয়া যেটাকে বলে, হ্যাঁ, এটা আসলে
মাঝে মধ্যে হয়ে যায় রাগ গোসা থেকে। আপনি সুন্দর জিনিস পছন্দ করেন না? হ্যাঁ পছন্দ করি। এই যে আমি এটা- চাই আমার প্রোগ্রামে সুন্দর সুন্দর গেস্ট আসুক এই আপনার যে মতন। এই যে তো এটা তো ভুল কি বললাম, এটা মিল কেমনে হয়ে গেল বলেন তো? আপনি আবার আপনাকে নিজেকে নিয়ে কিছু বিশ্লেষণ করে বলুন এটা তো তো- আপনার রাশি অনুযায়ী আপনি কেমন? ওয়েল আমার রাশি হচ্ছে লিব্রা, আর লিব্রারা মানে যেটা লেখা আছে যে খুবই ডিপ্লোম্যাটিক হয়, খুবই চার্মিং হয়, অনেক ফ্লার্টেশিয়াস হয়, মানে মানুষের সাথে অনেক টাঙ্কি মাইরা কথা বলে শুনছিলাম। আর হচ্ছে লোকে অনেক ডিপ্লোম্যাটিক হয় না সেন্স যে ওরা সবার পক্ষটাই বুঝতে চায়। এখন আমার মনে হয় আমি এরকমই, আসলে আমার মনে হয় আমার অনেক এরকম পজিশনে আছে। আমার দুইটা বন্ধু ঝগড়া করতেছে, আমি দেখতে পারতেছি ওরা দুজনই খারাপ কিভাবে হইতেছে। এখানে আসল খারাপটা তো আমি, যে আমি এটার মাঝখানে কেন। আচ্ছা কিন্তু তারপরেও আমি আর কি দুইটা সিচুয়েশন আসলে কে মানে দুজনেরই পক্ষে থেকে দেখতেছি, এটা হয় আমার অনেক। তার উপর দিক দিয়ে লিব্রারা আপনার ইজ রুল বাই দ্য প্ল্যানেট অফ ভিনাস, যেটা হচ্ছে প্ল্যানেট অফ লাভ আর রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, সম্পর্ক। তা আমাদের পার্টনারশিপ আর মানে আমাদের মানুষের আশেপাশে থাকতে খুব ভালো লাগে। আর এটাও সত্যি আমার ক্ষেত্রে, আমার মানুষ ছাড়া ভালো লাগে না। আমার একদমই, হ্যাঁ আমি একলা থাকতে রুমে পছন্দ করি, বাট ওই পুরাটা টাইম আমি অসুস্থ হয়ে আসছি আমার রুমের মধ্যে। এট দি এন্ড অফ দ্য ডে আমার খুশি হওয়ার জন্য আমার কাছের বন্ধুদের সাথে দেখা না করলে আসলে আমার হয় না।